বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত আজকের আলোচ্য কবিতা হচ্ছে ক্লাস 9-এর একটি পাঠ্য ভাঙার গান। এই কবিতাটা লিখেছেন কে? এই কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা ভাঙার গান। পুরো ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা সেটাই রয়েছে ভাঙার গান। এটারও কাব্যগ্রন্থটার নামও কিন্তু ভাঙার গান। এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু এই পাঠটা কিন্তু নেওয়া হয়েছে। এর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা কোনো কবিতা নয়, এটা হচ্ছে এক ধরনের দেশাত্মবোধক গান। ঠিক আছে, কিন্তু আলোচ্য পাঠ্যাংশে আমরা কিন্তু এটাকে কবিতা হিসেবেই পড়বো। এবারে তার পূর্বে আমি একটা কথা বলে দিই, এই যে ভাঙার গান, এই কাব্যগ্রন্থটা লেখা হয়েছিল কোন প্রেক্ষাপটে? এই কাব্যগ্রন্থটা লেখা হয়েছিল অসহযোগ অহিংস যে অসহযোগ আন্দোলন, সেই অহিংস অসহযোগ আন্দোলনে সারা দেশব্যাপী এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার প্রেক্ষাপটেই কিন্তু এই আলোচ্য কাব্যগ্রন্থ এই ভাঙার গান কাব্যগ্রন্থটা কিন্তু লেখা হয়েছিল। কিন্তু এই কাব্যগ্রন্থের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কাব্যগ্রন্থটা কিন্তু মেদিনীপুরবাসী, সমগ্র মেদিনীপুরবাসীদেরকে কিন্তু উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, এই আমাদের প্রথম যে আমাদেরকে যেটাকে জানতেই হতো, সেটা আমরা প্রথমে একটু প্রাসঙ্গিক তথ্য সেগুলো আমরা জেনে নিলাম। এরপরে চলে আসবো একদম সরাসরি আমাদের যে কবিতা রয়েছে সেখানে। আমরা কিন্তু আলোচ্য পাঠ্যাংশে এটা তো কবিতা হিসেবেই পড়বো, কিন্তু অ্যাকচুয়াল এটা একটা গান। চলো শুরু করে দিই আমাদের আলোচ্য পাঠ্যাংশের যে কবিতাটা রয়েছে সেটা। তো তার আগে বলবো, যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিও, আর ভিডিওটাই একটা কিন্তু লাইক করে দিও। চলো দেখো, এখানে কবি প্রথমেই বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে রূপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। কবিতা আলোচনার পূর্বে যে কথাটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে ব্রিটিশ সরকার প্রায় 200 বছর ধরে আমাদের ভারতের ওপর, ভারতবর্ষের উপর নির্মম অত্যাচার চালিয়েছেন। তো সেই নির্মম অত্যাচারের হাত থেকে আমাদের স্বাধীনতা যোদ্ধারা, তারা দেশ রক্ষা করার জন্য যখন তারা এগিয়ে গিয়েছিল, তখন তাদেরকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন অপশাসন করে তাদেরকে কিন্তু ইংরেজ সরকাররা বা ইংরেজ শাসনতন্ত্র কিন্তু বন্দি করে নিয়েছিল। কোথায়? জেলখানায়। তাদের যে কারাগার, সেই কারাগারে কিন্তু বন্দি করে রেখে দিয়েছিল। সেই সূত্র বা সেই তথ্য ধরেই কিন্তু আমাদের এই কবিতাটাই লেখা হয়েছে। তো ওই জন্য বলছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে রূপার। বলছে কারার মানে জেলখানা, জেলখানায় যে লোহার বেড়ি দেওয়া বা লোহার যে রড দেওয়া থাকে, সেই জেলখানার যে লৌহ কপাট সেটাকে ভেঙে ফেলতে বলছেন। বলছে করলে রোপার মানে সেটাকে এমন ভাবে, ওই জেলখানাটাকে এমন ভাবে ভেঙে ফেলতে হবে। লোপাট কথার অর্থ হচ্ছে যেমন না কোনো নিশ্চিহ্ন তাকে করা যায়, কোনো রূপ কোনো যেন চিহ্ন না পাওয়া যায়। বলছে এমন ভাবে এটাকে, ওই লৌহ কপাটটাকে ভেঙে ফেলতে হবে। তারপরে বলছেন, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। প্রথমে আসি রক্ত জমাট। আমরা এটার মাধ্যমে বুঝতে পারছি যে রক্ত জমাট বেঁধে গেছে। এরপরে বলছেন শিকল পুজোর পাষাণ বেদী, এটার অর্থ কি? দেখো, এখানে পাষাণ কথার অর্থ হচ্ছে এখানে পাথর, আর বেদী তোমরা দেখেছো যে আমরা যখন দেবতাদের পুজো করি, আমরা দেবতাদেরকে একটা মঞ্চ করে দিই না? মঞ্চ করে সেখানে বসাই সিংহাসন, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এইখানে যে পাষাণ বেদী, এই পাষাণ বেদী বলতে এখানে কবি সেই বন্দিশালা, সেই কারাগারে যে বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছে সেই বন্দিশালাকে বুঝিয়েছে। সেটা কিরকম? সেখানে সেখানে যে তাদেরকে বন্দি করে রেখেছে তা তো নয়, তাদেরকে শেকল দিয়ে বন্দি করে রেখেছে, শেকল দিয়ে বেঁধে রেখেছে। সেই স্বাধীনতাকামীদেরকে ব্রিটিশ সরকার শেকল দিয়ে বেঁধে রেখেছে। বলছে রক্ত জমাট, সেই শেকলে যেন একদম আমাদের যে স্বাধীনতা দেশের যারা তরুণ বিপ্লবী, সেই স্বাধীনতা যোদ্ধারা, তাদের যেন রক্ত জমাট বেঁধে রয়েছে। কোথায়? না সেই শিকল পুজোর পাষাণ বেদী, যেখানে শেকল দিয়ে সেই আমাদের যে বন্দিশালায় যেখানে বিপ্লবীদেরকে বেঁধে রাখা হয়েছে। বোঝা গেল? এরপরে বলছেন, ওরে ও তরুণ ঈশান বাজারে তোর প্রলয় বিষান। এখানে ওরে বলে এখানে কবি সম্বোধন করেছেন। কাকে সম্বোধন করেছেন? বলছে তরুণ ঈশান। ঈশান কথার অর্থ হচ্ছে শিব বা মহাদেব। তরুণ, আমরা জানি যে শিব সাধারণত ধ্বংসের প্রতীক, তাই তো? যেরকম ধ্বংস থেকে তিনি উন্মেষ ঘটায়, তাই জন্য আমরা বলি প্রলয়ঙ্কর, তাই তো? এখানে কবি বলছেন তরুণ ঈশান, এখানে তরুণ ঈশান বলতে সেই তরুণ নির্ভর যে যোদ্ধা, যে স্বাধীনতাকামী, তাদেরকে বুঝিয়েছেন। বলছে ওরে ও তরুণ ঈশান
বাজাতোর প্রলয় বিষাণ। প্রলয় মানে কি বলছে? প্রলয় মানে হচ্ছে ধ্বংস। আর বিষাণ কথার অর্থ কি? বিষাণ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র যেটা শিং দিয়ে তৈরি হয়, মানে যেটাকে আমরা বলি শিঙা। তোমরা দেখে থাকবে যে যুদ্ধক্ষেত্রে যখন মহাভারত বলো, ঠিক আছে, আমরা দেখেছি যুদ্ধক্ষেত্রে এক ধরনের এইরকম দেওয়া একটা বাঁশি ব্যবহার করতে দেখেছো কি? বাঁশি, সেই ধরনের বাঁশি, সেই বিষাণ, সেই প্রলয় বিষাণ, সেই ধ্বংসে বা যুদ্ধের বিষাণ বাজাতে বলছে। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ধ্বংস মানে কি? ধ্বংস মানে হচ্ছে প্রলয়। আর নিশান কথার অর্থ হচ্ছে পতাকা। সেই ধ্বংসের পতাকা ওড়াতে বলছে। ধ্বংসের পতাকা কি? তারপরে বলছে উরুক, উরুক মানে ওড়ানো। প্রাচীর প্রাচীর ভেদী। প্রথম প্রাচীরটা দেখো, একটা প্রাচীরে ইনভার্টেড কোলন দিয়ে র লেখা আছে। এই প্রাচীর কথার অর্থ হচ্ছে পূর্ব দিক বা ভারতের যে পূর্বাঞ্চল সেটা। আর প্রাচীর কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে কি পাঁচিল। আর ভেদী কথার অর্থ হচ্ছে ভেদ করে। বলছে ধ্বংসের পতাকা ওড়াতে তরুণ বিপ্লবীরা ইংরেজ শাসনের ধ্বংস সাধন করে স্বাধীনতার মাধ্যমে এদেশের যে অন্ধকার, যে অন্ধকারের প্রাচীর রয়েছে না, সেই প্রাচীরকে ভেদ করে দিতে বলছেন কবি। তারপরে বলছেন গাজনের বাজনা বাজা কেমালি কেসে রাজা। বলছে গাজনের বাজনা বাজা। গাজন কি? গাজন হচ্ছে আমরা জানি যে বছরের একদম শেষ মাসে বা শেষ দিনে, মানে কি চৈত্র মাসের শেষ দিন, যেটাকে আমরা চৈত্র সংক্রান্তি বলি, সেখানে শিবকে কেন্দ্র করে এক ধরনের লোক উৎসব পালন করা হয়, যেটাকে আমরা বলি গাজন। যেটার অপর নাম কি? অপর নাম হচ্ছে চড়ক পূজা, তাই তো? সেই গাজনের বাজনা, তার গাজন যখন হয় এক বিশাল বাজনা বাজে, ঠিক আছে, সেই গাজনের বাজনা বাজাতে বলছেন। বলছে কে মালিক কেসে রাজা কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। বলছে কে মালিক, কে কে রাজা? কারণ আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সাজা দেওয়ার অধিকার কিন্তু ইংরেজদের নেই। কেন নেই? কারণ ইংরেজরা মানে ব্রিটিশরা এদেশে এসেছিল বাণিজ্য করতে। কিন্তু তারা বাণিজ্য করতে এসে তারা কি করেছিল? তারা তাদের বাহুবল, তাদের প্রতিপত্তি, তাদের ছলনা, তারপরে তাদের কি বলবো, ছলনা, তাদের হচ্ছে প্রতারণা, এই সব কিছুকে আশ্রয় করে তারা কিন্তু এই দেশের যেন মালিক আর রাজা হয়ে উঠেছে। কিন্তু মালিক আর রাজা তো তারা এদেশের নয়। তাই কবি বলছেন কে মালিক, কে কে রাজা, আর কেই বা দেবে সেই সাজা? কে দেবে? কি দেওয়ার মতো তো কেউ নেই। কেউ তো মালিকও নয়, কেউ তো রাজাও নয়, আর কেউ সাজা দেওয়ারও কেউ নেই। তারপরে বলছেন মুক্ত স্বাধীন সত্য কেড়ে। সেই মুক্ত, সেই স্বাধীন, তারপরে যে সত্য, সেই সত্যকে সাজা দেওয়ার কেউ নেই। হা 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 পাই যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। বলছে এই যে মুক্ত স্বাধীন সত্য কেড়ে, এখানে এটার কথার অর্থ কি? আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামীরা সত্যের পথ অবলম্বন করেন, তারা সত্য পথের প্রতীক। তাদের সত্যাদর্শে তারা দীক্ষিত, তারা উজ্জীবিত। তাই তারা হচ্ছে, আবার এটাও জানি যে তারা ভগবান তুল্য, তাই তো? তাদেরকে ফাঁসি দেওয়া যায় না, কারণ ভগবানকে কি কখনো ফাঁসি দেওয়া যায়? কখনোই ফাঁসি দেওয়া যায় না। সেজন্য বলছে হা 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 পাই যে হাসি। এটা তো একটা হাসির খোরাকেরই বটে, এটা একটা হাসির যেন একটা কৃত্তিকলাপ যাকে বলে। বলছে মুক্ত স্বাধীন সত্যকে, সেই সত্যকে যেটা যেটা কোনোদিন পরাধীন ছিলই না, সেটাকে কখনোই ফাঁসি দেওয়া যায় না। তারপরে বলছে সর্বনাশী। সর্বনাশী কাকে বলেছেন এখানে? সর্বনাশী বলেছেন সেই ইংরেজ শাসনতন্ত্রকে বা ইংরেজ সমাজতন্ত্রকে। তারপরে বলছে শিখায় এহীন তথ্য কেড়ে। শিখায় কথার অর্থ হচ্ছে শেখায়, হীন কথার অর্থ হচ্ছে নিচ বা মানে এই নিচু টাইপের যে কথা। তথ্য মানে হচ্ছে এই সমস্ত খবর, ঠিক আছে? বলছে তোদেরকে এই সমস্ত একদম নিচু খবর, এই সমস্ত খবর তোদেরকে কে শেখায়? তোদেরকে কে শেখায় বল, তুই আমাকে বলতো কে শেখায় তোদেরকে এ সমস্ত, যে তোরা ভগবানকে ফাঁসি দিবি? যারা সত্যের পথ অবলম্বন করে, যারা সত্যাদর্শে দীক্ষিত, যারা সত্যাদর্শে উজ্জীবিত, যারা ভগবান তুল্য, সেই স্বাধীনতাকামী, তাদের কি কখনো ফাঁসি দেওয়া যায়? তাদেরকে কখনো ফাঁসি দেওয়া যায় না। বোঝা গেল? নেক্সট যাব পরবর্তী যে স্ট্যান্ডা রয়েছে সেটাই। ওরে ও পাগলা ভোলা। এখানে পাগলা ভোলা কাকে বলা হয়েছে? পাগলা ভোলা বলতে এখানে, ভোলা বলতে এখানে মহাদেব বা শিবকে বলা হয়েছে। এখানে ওরে বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু পাগলা ভোলা কাকে বলেছে? এখানে সেই তরুণ সম্প্রদায় যারা যুদ্ধ করতে যায়, যারা সেই স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে বলা হয়েছে।
দেরে দে প্রলয় দোলা, একটা প্রলয় মানে ধ্বংসের দোলা দিতে বলছে। কোথায়? বলছে গারদ গুলা, মানে যে জেলখানাগুলোতে, যেখানে আমাদের স্বাধীনতাকামী সেই যোদ্ধাদেরকে বন্দি করে রাখা হয়েছে যে জেলখানায়, সেখানে একটা প্রলয়ের দোলা দিতে বলছে। জোরসে ধরে হেঁচকা টানে, জোরসে মানে একদম সজোরে বা সব বলে, আর হেঁচকা টানে মানে হচ্ছে হঠাৎ করে যেটা জোরসে টানা হয় সেটাকে বলা হয় হেঁচকা টান। বলছে ওরেও পাগলা ভরা, সেই কবি আহ্বান জানাচ্ছেন সেই পাগলা ভোলা মানে সেই যুব সম্প্রদায়কে, যারা কিনা প্রলয় দোলা দিয়ে সেই জেলখানাগুলোতে কি করবে, তারা জোরসে জোরসে হেঁচকা টানবে, সজোরে টান দিতে বলছে। মার হাক হৈদরি হাক, মার কথার অর্থ হচ্ছে এখানে চিৎকার করা, চিৎকার করে হাঁকতে বলছে। হৈদরি হাক কি? দেখো, হৈদরি হাক হচ্ছে হযরত আলীর ডাক নাম। কি ছিল? হায়দার। তিনি ছিলেন হযরত মোহাম্মদের খুড়তুতো ভাই। ওর তাকে আবার, তিনি আবার একটা জামাতাও ছিলেন, তিনি তার জামাতাও ছিলেন, তিনি আবার ছিলেন চতুর্থ খলিফাও। প্রচন্ড জোরে তিনি হাঁক দিয়ে শত্রুপক্ষের ভিত এবং সশস্ত্র করতেন। মানে তার ডাক, মানে সেই হায়দারের ডাক এতটাই উচ্চস্বর ছিল, যেখানে যখন তিনি উচ্চস্বরে ডাক দিতেন, যখন তার শত্রুপক্ষ থাকতো, মানে যখন বিরোধী পক্ষ যখন থাকতো, তারা থমকে যেত ভয়ে। তার হাঁকটা ছিল এতটাই উচ্চস্বরিত, মানে উচ্চস্বরে, ঠিক আছে? সেজন্য বলছে তার শত্রুপক্ষ ভীত আর সশস্ত্র হয়ে পড়তেন। সেই হাঁকটাকে বলা হচ্ছে হৈদরি হাঁক। এখানে কবি সে কথাই বলছেন, মার হাঁক হৈদরি হাঁক, সেই হৈদরি হাঁক, সেই উচ্চ স্বরে হাঁক দিতে বলছে। কাঁধে নে দুমদুমি ডাক, কাঁধে নিতে বলছে দুমদুমি ডাক। দুমদুমি ডাক কি? দুমদুমি ঢাক তো আমরা দেখেছি যে যুদ্ধের সময় এই রকম বড় বড় ঢাক, এই রকম দুমদুম করে বাজানো হয় যে ঢাকগুলো, সেই ঢাকটাকে বলা হয় দুমদুমি ঢাক। সেই দুমদুমি ঢাক কাঁধে নিতে বলছে। ডাক ওরে ডাক, ডাকতে বলছে কাকে? মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে ডাকতে বলছে। কারণ আমরা জানি যে দেশের যে এই স্বাধীনতাকামী যে যোদ্ধা, তারা ছিলেন নির্ভীক। তারা দেশমাতার বন্ধন মুক্তির জন্য তারা জানে যে তাদের মৃত্যু হতে পারে, ঠিক আছে, তাদের মৃত্যু হয়ে যেতে পারে, তারা বেঁচে নাও থাকতে পারে। একথা জানা সত্ত্বেও তারা কিন্তু পিছপা হয়নি। তা কারণ কি? কারণ তারা সেই সত্যের আদর্শে তারা উজ্জীবিত। এমনকি আমরা এটাও জানি, যখন ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা সেই ফাঁসির মঞ্চেও কিন্তু জয়গান গেয়ে গেছেন। তাই তো আমরা কিন্তু একথাও জানি, ফাঁসির মঞ্চে কিন্তু তারা জয়গানও গেয়েছেন হাসি মুখে। তাই তাদের কাছে মৃত্যু একদম পায়ের ভৃত্যের মতো, পায়ের ভৃত্যের মতো। দেশ রক্ষার্থে তারা মৃত্যুকে সাদরে বরণ করে নিতে পারে। দেশ রক্ষা তাদের কাছে অনেক আগে, তারা দেশ রক্ষার জন্য তারা মৃত্যুকে তারা ভয় পায় না। সেজন্য বলছে মৃত্যুকে ডাক জীবন পানে, নাচে ওই কালবৈশাখী, কাটাবি কি কাল বসে কি? বলছে নাচে ওই কালবৈশাখী। কালবৈশাখী কি জানি? চৈত্র বৈশাখ মাসে বিকেল বেলায় হঠাৎ করে যে ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি হয়, সেটাকে আমরা কালবৈশাখী বলি। সেই কালবৈশাখী নাচছে মানে ইংরেজদের অত্যাচার, ইংরেজদের যে নির্মম অত্যাচার, পাশবিক অত্যাচার, তারা কিন্তু মানে করেই যাচ্ছে সেই ভারতবাসীর ওপর। তাহলে নাচে ওই কালবৈশাখী, কাটাবি কাল বৈশাখী, মানে কাল কথার অর্থ হচ্ছে এখানে সময়, ঠিক আছে? বলছে সময় চলে এসেছে, ঠিক আছে, কালবৈশাখীর যে সময় সেটা কিন্তু চলে এসেছে। এখনো কি তোরা বসে কাটাবি? দেখ দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। বলছে দেখ দেখ ভীমকারার কি? আমরা জানি যে মহাভারতে ভীম ছিল সব থেকে শক্তিশালী, ঠিক আছে, আর ভয়ঙ্কর ছিল, ঠিক আছে। এখানে সেটাই বলছে, ভীম, ভীম মানে হচ্ছে ভয়ঙ্কর, কারার মানে হচ্ছে সেই জেলখানার ওই ভিত্তি, ভিত্তি মানে সেই শেকড়, ঠিক আছে, শেকড়। আর নারী কথার অর্থ কি? নাড়িয়ে, নারী কথার অর্থ হচ্ছে নাড়িয়ে। বলছে ভীমকারার ওই ভিত্তি নারী, মানে ওই কারাগারের যে ভিত্তি, যে শেকড়, সেটাকে নাড়িয়ে দিতে বলছে। লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায়। কোথায় লাথি মারতে বলছে কবি? লাথি মারতে বলছেন সেই স্বাধীনতাকামী যোদ্ধাদের, সেই তরুণ নিশানদের, যারা যারা কিনা
বন্দিশালায় আটকে রয়েছে, যেই স্বাধীনতাকামীরা বন্দিশালায় আটকে রেখেছে যাদেরকে, মানে ইংরেজ স্বৈরাচারী ব্রিটিশ শাসনতন্ত্র বা ইংরেজরা, তাদের সেখানে যে বলছে লাথি মার, লাথি মেরে দিতে বলছে। কোথায়? সেই বন্দিশালায়। আর বন্দিশালায় যে তালা রয়েছে সেই তালাকেও ভেঙে দিতে বলছে। আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপাড়ি বলছে। আগুন জেলে সেই বন্দিশালায় স্বাধীনতাকামীদেরকে বের করে আনার জন্য সবকে, ইংরেজ সরকারকে পুরো উপড়ি ফেলে দিতে। এইভাবেই কবির লেখনীতে যেন অগ্নি বেরিয়ে এসেছে। আলোচ্য কবিতায় কিন্তু আমরা একটা, মানে কি বলবো, গা শিহরণ করা একটা কবিতা, ঠিক আছে, যেখানে 200 বছর ধরে ইংরেজরা পাশবিক অত্যাচার করেছে ভারতবাসীর ওপর, এবং শুধু অত্যাচার করেছে, এবং যারা সত্যের পথে চলছে, যারা চাইছে দেশকে বাঁচাতে, পরাধীন স্বাধীন স্বাধীন করতে, দেশকে পরাধীন মুক্ত করতে চাইছে, তাদেরকে নানা আহ অপ অপশাসনে তাদেরকে ইংরেজরা কি করেছে, তাদেরকে বন্দি করে সেই জেলখানায় পুরে দিয়েছে। বোঝা গেল? এই আলোচ্য কবিতাটা ছিল, এটাই মূল বিষয়বস্তু। তো আজকের কবিতা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে জানিও এই কবিতাটা তোমাদের কেমন লাগছে, বুঝতে পেরেছো কিনা সেটাও জানিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও টপিকের আলোচনা নিয়ে।